জাতীয় ঐক্যের ডাক কাদেরের। ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন চালুর জন্য জাপানের সহযোগিতা কামনা। এদিকে সিরাজগঞ্জে 24 ঘন্টায় গ্রেফতার 12। জানাবো সাইবার যুদ্ধে আওয়ামী লীগের শোচনীয় পরাজয় কেন, এবং সর্বশেষ জানাবো যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাষ্ট্রদ্রোহ আইনে তাদের বিচার হোক, রওশন এরশাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জাতীয় ঐক্যের ডাক কাদেরের। বিএনপি জামাতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য গড়তে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিএনপি জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এদের প্রতিরোধের আহ্বান জানাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের জাতীয় ঐক্যের আহ্বান হলো মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ বিরোধী এবং দেশবিরোধী অপশক্তির ঐক্য, উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ঐক্য। জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে তারা আবার প্রমাণ করলো জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। সন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের দায় এড়াতে বিএনপির মহাসচিব প্রবঞ্চনামূলক অপকৌশল গ্রহণ করেছেন অভিযোগ করে কাদের বলেন, বিএনপি জামায়াতের ক্যাডাররা সশস্ত্র হয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় নারকীয় ধ্বংসযজ্ঞ ও পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছে। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড নজিরবিহীন এবং তা জনসাধারণের মনে দগদগে ক্ষতের সৃষ্টি করেছে। বিএনপি জামায়াত ও তার দোসররা কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। তাদের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হত্যাযজ্ঞ চালানোর গভীর চক্রান্ত নিয়ে মাঠে নেমেছিল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ও সংযম নিয়ে এই হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ মোকাবেলা করা হয়েছে। সরকার কোনোভাবেই চায়নি কারো প্রাণহানি ঘটুক। বিপরীত দিকে বিএনপি জামায়াত ছাত্রদল শিবিরের টার্গেটই ছিল লাশের রাজনীতি। এদের সন্ত্রাস ক্যাডারদের মোকাবেলার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের নিরস্ত্র নেতাকর্মীরা সতর্ক অবস্থায় ছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছে। তিনি বলেন, বিএনপি জামাতের প্রশিক্ষিত ক্যাডাররা ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের মিশনে সারা দেশ থেকে ঢাকায় এসে জড়ো হয়েছিল। ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন চালুর জন্য জাপানের সহযোগিতা কামনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত দুটি মেট্রো রেল স্টেশন পুনরায় চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আয়োয়ামা কিমিনোরি প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই সহযোগিতা চান। জাপানের রাষ্ট্রদূত বলেন, তারা প্রথমে মেট্রো রেলের স্টেশনগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন যে কিভাবে তারা বাংলাদেশকে স্টেশনগুলো পুনরায় চালু করতে সাহায্য করতে পারেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক তাণ্ডবে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা জনকল্যাণ, নিরাপত্তা ও সেবার জন্য নির্মিত সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে। শেখ হাসিনা বলেন, তারা সেই সব স্থাপনাগুলোতেই হামলা করেছে যেগুলো জনগণের জন্য উপকারী ছিল এবং সেগুলোই হামলাকারীদের লক্ষ্য ছিল। এটা আমার জন্য খুবই কষ্টের। তিনি বলেন, গত 15 বছর অক্লান্ত পরিশ্রম করে তারা স্থাপনাগুলো নির্মাণ করেছেন। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশনের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, মেট্রো রেলে হামলার পেছনে মুষ্টিমেয় কিছু লোক রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ এর সুবিধাভোগী। রাষ্ট্রদূত বলেন, মেট্রো রেল নির্মাণে অনেকের ঘাম ও অশ্রু আছে। তিনি বলেন, তিনি মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষতি করা দেখেছেন, যা তাকে অত্যন্ত কষ্ট দিয়েছে। সিরাজগঞ্জে 24 ঘন্টায় গ্রেফতার 12। কোটা আন্দোলনকে ঘিরে নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় গত 24 ঘন্টায় ছাত্রদল, যুবদল ও ছাত্র শিবিরের 12 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত 9 দিনে জেলায় মোট 179 জনকে গ্রেফতার করা হলো। উল্লেখ্য, কোটা আন্দোলনকে ঘিরে গত 18 জুলাই থেকে বিএনপি, ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 5 পুলিশ সদস্য সহ অন্তত 60 জন আহত হয়। পুলিশ ফাঁড়িতে আক্রমণ, পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন অভিযোগে জেলায় 6টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সদর থানাতে পুলিশ বাদী হয়ে 3টি ও আওয়ামী লীগ নেতা বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে কামারখন্দ, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় আরও 2টি মামলা দায়ের হয়।
এসব মামলায় এজাহার নামেও 130 জন সহ 900-রও বেশি অজ্ঞাতনামা আসামি করা হয়। সাইবার যুদ্ধে আওয়ামী লীগের শোচনীয় পরাজয় কেন? এখন ষড়যন্ত্র এবং আন্দোলনের দুটি অংশ হচ্ছে, একটি দৃশ্যমান অংশ যেটি মাঠে হচ্ছে। সরকার পতনের লক্ষ্যে কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে ছাত্রদল, ছাত্র শিবির, পেশাদার সন্ত্রাসীরা একজোট হয়ে দেশের নাশকতা সৃষ্টি করেছে। একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে সরকারকে হটানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল। অন্যটি সাইবার জগতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভার্চুয়াল দুনিয়ায় একটি দৃশ্য ছিল, যে দৃশ্যে সরকারকে নানাভাবে অপপ্রচারের শিকার হতে হয়েছে। এই ঘটনাগুলোকে বিকৃত করে, অপতথ্য প্রকাশ করে জাতীয় এবং আন্তর্জাতিক মহলকেই বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সরকার মাঠের আন্দোলনকে দমন করে মোটামুটি স্বস্তি ফিরিয়ে আনতে পেরেছে। বিশেষ করে সেনা মোতায়েনের পর আস্তে আস্তে পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। সাধারণ মানুষও যে হত্যা, বিভীষিকা এবং তাণ্ডব হয়েছে তা নিয়ে বিস্ময় এবং হতবাক। তারা এ ধরনের পরিস্থিতিকে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ বলেই মনে করছেন। এই যুদ্ধের দৃশ্যতেই সরকার বিজয়ী হয়েছে এবং সুবিধাজনক অবস্থায় আছে। সাধারণ মানুষ আর যাই হোক, এই ধরনের ভাঙচুর, বিশেষ করে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবনের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ভাঙচুরকে সমর্থন করেনি। তারা এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু আন্দোলনের তথ্যগুলো আমাদের মূলধারার টেলিভিশন বা সংবাদপত্রে যেভাবে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে তার উল্টোভাবে। কিছুদিন ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের মানুষ যেতে পারেনি। কিন্তু সাইবার যুদ্ধে বিএনপি, জামায়াত, বিশেষ করে যুদ্ধাপরাধীর গোষ্ঠী বিশ্বব্যাপী তাদের অপপ্রচার অব্যাহত রেখেছে। আর এই কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে ভুল, বিভ্রান্তিকর তথ্যগুলো ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠিতও হয়েছে। আর এই যুদ্ধে আওয়ামী লীগ শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এখন যখন ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে, গতকাল থেকে ইউটিউব চালু হয়েছে, তখন দেখা গেছে ইন্টারনেট জগৎ পুরোটা বিএনপি, জামায়াতের, বিশেষ করে যুদ্ধাপরাধী গোষ্ঠীদের দখলে। সেখানে এসব আজগুবি, বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে, যা কল্পনারও অতীত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে র্যাব নাকি হেলিকপ্টার থেকে গুলি করেছে। র্যাব কখনোই হেলিকপ্টারে করে গুলি করেনি। হেলিকপ্টার থেকে টহল দিয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে, সেটিকে গুলিবর্ষণ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে পুলিশ নির্মমভাবে ছাত্রদের হত্যা করেছে। কিন্তু পুলিশ পিটুনি খেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয়। ছাত্রদের সাথে কোনো ধরনের সহিংসতা না জড়ানোর জন্য এবং রক্তপাত এড়ানোর জন্যই পুলিশ এই অবস্থান নিয়েছে। পুলিশের সহনশীলতার কারণে এই আন্দোলনের সাথে যখন সন্ত্রাসীরা যুক্ত হন, তখন আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে বীভৎস, মিথ্যা এবং বিকৃত ছবি প্রচার করা হয়েছে। বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রামাণ্য চিত্র প্রকাশ করেছে, যা আসলে মিথ্যা, এবং সেখানে অতীতের বিভিন্ন সন্ত্রাস, সহিংসতার ঘটনাকে জোড়া লাগিয়ে সেটি সাম্প্রতিক সময়ের সহিংসতা হিসেবে চালিয়ে দিয়েছে। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের প্রবর্তক। 2008 সালে নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিল এবং আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশে আজ তথ্য প্রযুক্তিতে নীরব বিপ্লব করেছে। কিন্তু এই সাইবার যুদ্ধে কেন আওয়ামী লীগ শোচনীয়ভাবে পরাজিত হয়েছে? আওয়ামী লীগের পক্ষ থেকে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী গর্ব করে বলেছিলেন তার 1 লাখ সাইবার যোদ্ধা মাঠে নামানো আছে। সেই যোদ্ধারা এখন কোথায়? আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন শোচনীয়ভাবে হেরে গেল? রাজনীতির কৌশলে এবং আন্দোলন দমনের ক্ষেত্রে সরকার যতটা ভালো করেছে, ঠিক ততটাই ব্যর্থ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর কারণ কি? এর কারণ হলো আওয়ামী লীগের নেতাদের আত্মতুষ্টি, অহংকার এবং তাদের এই ব্যাপারে মনোযোগী না হওয়া। সাইবার এই যুদ্ধে পরাজিত হওয়ার কারণে সারা বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নানা রকম নেতিবাচক তথ্য ছড়িয়ে পড়েছে। আর এই কারণেই তথ্য প্রযুক্তি এই ক্ষেত্রটির দিকে নতুন করে নজর দিতে হবে। অপতথ্য সয়লাভ হয়ে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক তথ্য দিয়ে এক ধরনের আবহ সৃষ্টি করার বিরুদ্ধে আওয়ামী লীগের সুস্পষ্ট অবস্থান নিতে হবে এখনই। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাষ্ট্রদ্রোহ আইনে, তাদের বিচার হোক। রওশন এরশাদ। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, সশস্ত্র সন্ত্রাসীরা যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষাও আমি হারিয়ে ফেলেছি। যারা দেশের এত বড় ক্ষতি করেছে, রাষ্ট্রদ্রোহ আইনে তাদের বিচার হোক। কোনো নাগরিক তার দেশের সম্পদের এভাবে ক্ষতি করতে পারে না। যারা করেছে তারা দেশের শত্রু। রওশন এরশাদ বলেন, মিডিয়ার মাধ্যমে আমি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ছবি দেখে বিশ্বাস করতে পারিনি, তাই আজ নিজের চোখে এই ধ্বংসযজ্ঞ দেখতে এসেছি। এই বয়সে দেশের এমন ছবি দেখতে হবে তা ভাবতেও পারিনি। এই ক্ষতি হয়তো পুষিয়ে উঠতে সরকারের কষ্ট হবে, কিন্তু মনের ক্ষত আমরা মুছতে পারবো না।
তিনি বলেন, দেশের কোমলমতি ছাত্র সমাজ ন্যায়সঙ্গত কিছু দাবি জানিয়েছিল। আমরাও তাদের দাবির প্রতি সমর্থন দিয়েছিলাম এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ছাত্রদের দাবি বাস্তবায়িত হয়েছে। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে চক্রান্তকারীদের অনুপ্রবেশ ঘটায় আন্দোলনের সহিংসতা দেখা দেয়, যার জন্য অনেক ছাত্রের অমূল্য জীবন হারিয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।